স্বাগত নিউজ 24 সন্ধ্যা ৭টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রিদিমা হক। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী শিক্ষক সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাওসী মহাপরিচালক বলছেন, শিক্ষা সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার একটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এইচএসসির ফল দিতে রোববার বিল পাস হচ্ছে জাতীয় সংসদে। আরও জানাচ্ছেন সজল দাস। করোনায় বছর পার, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন আইসোলেশনে থাকা শিক্ষা ব্যবস্থাকে চালু করতে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী শিক্ষক সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে পাঠানো হয়েছে ইউনিসেফের সহযোগিতায় তৈরি ৩৯ পৃষ্ঠার গাইডলাইন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গাইডলাইন অনুসারে সবার জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা, শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্দিষ্ট দূরত্ব অনুসরণ ও স্কুলে প্রবেশের আগেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার কথাও বলা হয়েছে। রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে নিজস্ব তহবিল গঠনের নির্দেশনার কথাও। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে। কিভাবে ক্লাসরুমে তারা বসবে, আমরা বলেছি যে ৬ ফুটের একটা বেঞ্চে দুজন বসতে পারবে, কিন্তু পরবর্তী বেঞ্চের সঙ্গে তার ব্যবধান থাকবে অন্তত পক্ষে ৩ ফিট। এদিকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনসিটিবি। এইচএসসি বিষয়ে কাজ চলছে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান। এসএসসি যেটা, এটা আমরা কমপ্লিট করে মন্ত্রণালয় প্রেরণ করেছি। মন্ত্রণালয় ইতিমধ্যে হয়তো বোর্ডকে দিয়ে দিয়েছে একটা নির্দেশনা দিয়ে। আর এইচএসসিটা যেটা, সেটা আমরা কাজ চলমান আছে। এই মাসের শেষ দিকে আমরা সেটা কমপ্লিট করে মন্ত্রণালয়কে দেব। কোন কোন কন্টেন্ট গুলো কম গুরুত্বপূর্ণ বা কোন কন্টেন্ট গুলো তাকে জানা অবশ্যই দরকার, এইগুলো বিবেচনায় নিয়ে সংক্ষিপ্ত হয়। এটা এরকম নয় যে এত পার্সেন্ট কমিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এসব উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফেরার। এদিকে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে উত্থাপিত ৩টি বিল রোববার পাশ হতে যাচ্ছে। একটা কথা বলতে হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবারে করোনা টিকার খবর। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে করোনা টিকাদান কার্যক্রম। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকার প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমে শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এদিকে টিকা নিবন্ধনের জন্য অ্যাপের পাশাপাশি বিকল্প তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন হাসান পারভেজ। গত বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত থেকে উপহার পেয়েছে বাংলাদেশ। এছাড়া সরকার আরও ৩ কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালান ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে আসতে পারে। এমন অবস্থায় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি বুধবার থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। শনিবার রাজধানীর জাতীয় কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব এই তথ্য জানান। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা আশা করছি আগামী ২৭ তারিখে আমরা এটা উদ্বোধন করব। কুর্মিটোলা জেনারেল হসপিটালেই হবে আশা করছি। এখন পর্যন্ত সচিব জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে দেশে শুরু হতে যাচ্ছে করোনার টিকা প্রয়োগ। আমরা ২৪ জনকে দেওয়ার কথা বলছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ২-৪ জনকে দিয়ে হয়তো উদ্বোধনটা করবেন। কিন্তু ফার্স্ট যাকে আমরা দেব তিনি হবেন আমাদের একজন সিস্টার, একজন গর্বিত, তিনি সেবিকা, নার্স। গত ১৩ জানুয়ারি করোনা টিকার জন্য অগ্রাধিকারভুক্ত জনগোষ্ঠীর তালিকা তৈরি করতে জেলা প্রশাসক, মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অ্যাপে নিবন্ধনের বিকল্প হিসেবে এই তালিকা ব্যবহারের কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
দেশের 492 উপজেলার প্রায় 70,000 গৃহহীন পরিবার জমি ও ঘর পেয়েছেন। শনিবারের এই ঘর উপহার অনুষ্ঠানকে মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমানুষের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা আশ্বাস দিয়েছেন, একটি মানুষও গৃহহীন থাকবে না। সারা দেশে 8,85,622 পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সরকার। শাহলি জয় রিপোর্ট। গৃহহীন মানিক মিয়ার জন্য এ যেন শুধু ঘর নয়, তার আশাহীন জীবনে এ এক নতুন আশার সঞ্চার। খুলনার ডুমুরিয়ার মানিক মিয়া তাই ভীষণ খুশি এই আশ্রয়ন প্রকল্পে ঠাঁই পেয়ে। তার মতো 70,000 গৃহহীন পরিবার দেশের বিভিন্ন প্রান্তের আশ্রয়ন প্রকল্পে খুঁজে পেয়েছে নতুন ঠিকানা। আগে এত সুযোগ সুবিধা ছিল না, পরে জায়গা থাকতে সুযোগ সুবিধা না, এখন নিজের জায়গা হইলো। 3টা ছেলেবেলে নিয়ে এখন ঘর বেশি ঘরে থাকবো। পাকা বাড়ি তো, পাকা বাড়ি খুব ভালো, এরকম ঘর তো আমরা জীবনও করতে পারবো না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 492 স্থানে তার মতো উপকারভোগীদের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল এবং বাড়ির চাবি হস্তান্তর করে জেলা প্রশাসন। করোনা আমাদের জন্য যেমন অভিশাপ নিয়ে এসেছে, আবার একদিকে আশীর্বাদও, কারণ আমরা এই একটি কাজের দিকেই নজর দিতে পেরেছি। আমাদের উৎসব আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। শেখ হাসিনা বলেন, করোনার মধ্যে সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ বন্ধ থাকেনি। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস আসলো, সারা বিশ্ব স্থবির। আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে নিজের হাতে দাঁড়িয়ে আপনাদের হাতে জমির দলিল তুলে দিই, তারপর আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, সেই ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আমি এভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। প্রথম পর্যায়ে 70,000 পরিবারের জন্য গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে 1260 কোটি টাকা। আশ্রয়ন কর্তৃপক্ষ বলছে, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এমন আরো 1 লাখ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেবে সরকার। আশ্রয়হীন মানুষের জন্য শুধু ঘর নির্মাণ করে দেয়াই নয়, বরং তাদের সামাজিক মর্যাদাও প্রতিষ্ঠা করতে চায় সরকার। সে লক্ষ্যেই 70,000 পরিবারের জন্য নতুন ঘর হস্তান্তর করা হলো, আর এর মধ্য দিয়ে স্থাপন হলো মানবতার এক অনন্য দৃষ্টান্ত। খুলনার ডুমুরিয়া থেকে শাহ আলী জয়, নিউজ 24। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় প্রার্থীর ইশতেহারই অগ্রাধিকার পেয়েছে জলাবদ্ধতা নিরসন। শনিবার সকালে 37 দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন রেজাউল করিম। আর দুপুরে 9 দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন শাহাদাত হোসেন। নির্বাচিত হলে দুজনেই চান চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে। আরও জানাচ্ছেন শেখ জায়েদ। বর্ষায় ডুবে যায় শহর, ফুটপাতে নেই হাঁটার জায়গা, রাস্তা পারাপারে নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, আর বর্জ্য নিয়ে অব্যবস্থাপনার সাথে আছে সমন্বয়হীন উন্নয়ন কাজের ভোগান্তি। ভবিষ্যৎ নগর পিতার কাছে এমনই হাতে গোনা কয়েকটি সমস্যার সমাধান চান নগরবাসী। প্রথমে আপনার জলবদ্ধতা এটা নিরসন করতে হবে, ফুটপাত দখল ওইগুলো মুক্ত চায়। চট্টগ্রামে 8 জানুয়ারি থেকে চলছে সিটি নির্বাচনের জমজমাট প্রচারণা। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে 37 দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। গুরুত্ব পেয়েছে জলাবদ্ধতা ও যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনা। পাহাড়, রোদ, বনানী সংরক্ষণ, সবুজায়ন, বেড়িবাঁধ ও সবুজ বেষ্টনী গড়ে উপকূল সহ সামুদ্রিক জলোচ্ছ্বাস প্লাবন থেকে নগরের সুরক্ষায় গুরুত্ব দেওয়া। নগরীর জামাল খান সড়কের একটি রেস্টুরেন্টে 9 দফা ইশতেহার ঘোষণা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এতে গুরুত্ব দেওয়া হয়েছে জলাবদ্ধতা সমস্যা ও স্বাস্থ্য খাতকে। শহরের মধ্যে প্রবাহিত সকল খাল উদ্ধারপূর্বক খনন করে তা পানি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খালের উভয় পাশে রক্ষার বাঁধ বিনির্মাণ করা হবে। বারবার এরকম দেয়, ওনারা নিজেরাই ভুলে যান, ফলত নাগরিকদের কাছে তারা যে নায়ক থাকার কথা সেই জায়গায় তার বিপরীত বিষয়টা ঘটে এবং তারা অনাস্থার জায়গায় চলে যান। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা থাকলেও 5 বছরের জন্য নগর কে চালাবেন তা চূড়ান্ত হবে 27 জানুয়ারি ভোটের ফলাফলে।
নগরীর প্রধান প্রধান সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করলেন আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী। নগর বিশ্লেষকরা বলছেন, যিনি মেয়র নির্বাচিত হন তার দৃষ্টি যেন থাকে ইশতেহার বাস্তবায়নে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, দুই মেয়র প্রার্থীর ইশতেহার নিয়ে নগরবাসী যারা রয়েছেন বা ভোটার যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ অর্থিপ। ভোটারদের ভাবনা হচ্ছে ইশতেহার যেমন জলাবদ্ধতা, তারপরে নগরের যে অন্যান্য সমস্যাগুলো আছে, বিশেষ করে ফুটপাত, খাল, নালা এগুলো দখলমুক্ত করা, ফুটওভার ব্রিজ নির্মাণ করা, মশার উপদ্রব কমানো, এইরকম যেই বিষয়গুলো তারা তাদের ইশতেহারে রেখেছেন প্রধান দুই মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং ডাক্তার সাদাত হোসেন, সেই ইশতেহার ঘোষণার দিকে কিন্তু ভোটারদেরও নজর ছিল। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায়। এইখানে অনেকগুলো চা দোকান আছে যেখানে মানুষজন আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, নাস্তা করতে, সন্ধ্যার পর একটু খাবার খাচ্ছেন। এই জায়গায় আমি চট্টগ্রামের দুজন বিশিষ্টজনকে এসে পেয়ে গেছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। শুরুতে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই এই যে ইশতেহার ঘোষণা করা হলো, এই ইশতেহার নিয়ে আপনার বক্তব্য কি? আসলে প্রতিবার ইশতেহার যখন ঘোষণা হয় ভালো ভালো কথা হয়, কিন্তু কোনো কাজে হয় না। আমরা চাই এইখানে বিশেষ করে চট্টগ্রামের মহান সংকট হচ্ছে জলাবদ্ধতা। যখন বৃষ্টি হয় তখন চলাফেরা করা কষ্টকর, তো জলাবদ্ধতা নিরসন হোক। এবং আর বিশেষ করে ফুটপাত নিয়ে অসংখ্য অভিযোগ এবং গোলমাল আছে, এগুলো সমাধান হয়, ফুটপাত দখল না হয়, দখল মুক্ত করো। ধন্যবাদ। আরেকজনের সঙ্গে একটু কথা বলে, আপনি একটু বলবেন আপনার প্রতিক্রিয়াকে ইশতেহার নিয়ে, আপনি একজন ভোটার বা নাগরিক হিসাবে আপনি কি বলবেন? এইরকম ইশতেহার আমরা বিগত 3-4 যুগ ধরে শুনে আসতেছি, ওখানে খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আমরা বাস্তবে এগুলোর কোনো প্রমাণ পাই না। বরঞ্চ নির্বাচনের পরে উল্টো প্রতিক্রিয়াটা আমরা দেখি। তা আমরা আশা করব বিগত যে ইশতেহারগুলো দেওয়া হয়েছে সেগুলো তো বাস্তবায়ন করা হয় নাই, নতুন যারা মেয়র হবেন তারা তাদের কথাগুলো রাখবেন যাতে আগের পুনরাবৃত্তি না হয়। অনেক ধন্যবাদ। আমরা দুজনের সঙ্গে কথা বলছিলাম যে বিষয়টি ইশতেহার দিয়েছেন প্রধান দুই প্রার্থী। নির্বাচনী প্রচারণা চলছে, অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ, মামলা, গ্রেপ্তার, খুনের মতো ঘটনা, এই বিষয়গুলো কিন্তু অনেক শঙ্কাও তৈরি করেছে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীও রয়েছে, সরকার দলীয় প্রার্থী রয়েছে। এই সবগুলো শঙ্কার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে 27 জানুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশায় আছেন নগরবাসী। অর্থী, অসংখ্য ধন্যবাদ জায়েদ আপনাকে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সিটি নির্বাচনের খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদ জেলা আওয়ামী লীগের কমিটির বাতিল ও নোয়াখালী 4 আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে হরতাল ডেকে তা প্রত্যাহার করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন মির্জা কাদের। তবে শনিবার ওবায়দুল কাদেরের নির্দেশে তার ছোট ভাই ও সদ্য নির্বাচিত পৌর মেয়র হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। জানুয়ারির প্রায় প্রতিদিনই বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। বাতাসের মান যাচাইকারী আন্তর্জাতিক সংস্থার জরিপে এই তথ্য দিয়েছে। গবেষণা বলছে 2016 সাল থেকে বেড়েই চলছে রাজধানীর বায়ু দূষণ, এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিশ্লেষকরা বলছেন আদালতের নির্দেশনা সত্ত্বেও বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই দায়িত্বপ্রাপ্তদের। এখনই পদক্ষেপ না নিলে বড় ক্ষতির শঙ্কার কথা বলছেন তারা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেখে মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কিন্তু আসল বাস্তবতা ধুলাবালির কারণেই এমন অবস্থা। রাজধানী ঢাকায় দিন দিন এমন দূষণ বাড়ছেই। রাস্তার পাশের বিভিন্ন সেবা সংস্থার তার কিংবা গাছগাছালির পাতায় বলে দিচ্ছে কতটা দূষণের মধ্য দিয়ে যাচ্ছে এই মহানগর, যাতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নগরবাসী।
ধুলাবালি তো প্রচুর ধুলাবালি হয়, কুয়াশার মধ্যে থাকে, একবার অন্ধকার থাকবেন না। মানুষের চুল, মাথা, মুখ একদম সাদা হয়ে যায়। চুল দাড়ি সাদা কে? ধুলার জন্য নাকি? ধুলের জন্যই তো রাস্তায় ধুলাবালি অবস্থা হয়ে গেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি বছরের এই 4 মাস বায়ু দূষণ সবচেয়ে বেশি থাকে ঢাকায়। তবে চলতি জানুয়ারিতে মাত্রা ছাড়াচ্ছে দূষণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের বায়ুমান সূচক বলছে, গেল সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো সময় দূষণে 1 নম্বরে ছিল ঢাকা। দূষণ মাত্রার সূচক উঠেছিল 326। এমন মাত্রাতিরিক্ত ধুলোবালি দূষণের মধ্যে জীবন চলছে ঢাকাবাসীর, যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। বায়ু দূষণের মাত্রা এত বেশি যে তাকে দুর্যোগপূর্ণ বলছে আন্তর্জাতিক সংস্থা, কিন্তু এমন বার্তাও যেন কানে ঢুকছে না কর্তা ব্যক্তিদের। বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপই দেখছেন না বিশ্লেষকরা। মহামান্য হাইকোর্ট ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সিটি কর্পোরেশনকে স্পেসিফিক্যালি দায়িত্ব দিয়ে পানি ছিটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সিটি কর্পোরেশন সেই কাজে তাদের নজরদারি এবং এটি ইমপ্লিমেন্টেশনে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। বাপার এই যুগ্ম সম্পাদক বলছেন, বিভিন্ন মেগা প্রকল্পের কর্মযজ্ঞের কারণে 2016 থেকে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে, কিন্তু দায়িত্বশীলদের কেউ যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এরকম বড় প্রকল্পগুলো রাজধানীতে যখন কাজ শুরু করে তখন থেকে কিন্তু এই দূষণের পরিমাণটা বাড়লো। যে কোনো বড় প্রকল্পে 1.5 থেকে 2% বাজেট বরাদ্দ থাকে পরিবেশগত দিকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এই বড় প্রকল্পগুলো সামাও এগুলো ওভারলুক করছে। বায়ু দূষণের জন্য চিহ্নিত করা হচ্ছে 20টি কারণ, যার মধ্যে উল্লেখযোগ্য বড় বড় উন্নয়ন প্রকল্প, ইটভাটা, সেবা সংস্থাগুলোর নির্মাণ কাজ ও রাস্তা খোঁড়াখুড়ি এবং ফিটনেসবিহীন পরিবহনের ক্ষতিকর ধোঁয়া। একই সঙ্গে অপরিকল্পিত ঢাকায় দূষিত বায়ু বের হওয়ার পথ বন্ধ। এজন্য এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরো ভয়াবহ সংকট অপেক্ষা করছে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হাতিরঝিলের আদলে ঢাকার 39টি খালকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে মেঘনা নদীকে কেন্দ্র করে নেওয়া মাস্টার প্ল্যানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। তাজুল ইসলাম জানান, মেঘনা নদী দখল, দূষণ এবং নাব্যতা সংকট থেকে রক্ষা করতে 11 কোটি 4 লাখ টাকা ব্যয়ে 18 মাস মেয়াদী একটি মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের সুবিধাবাদী চরিত্রই লেজুর ভিত্তিক রাজনীতির আসল কারণ, কোনো দলের আদর্শ বা সরকারের চাপ নয়, এমনটাই মত প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সদরুল আমিনের। বিএনপিপন্থী সাদা দলের এই শিক্ষক নেতা মনে করেন, তার মতের অনেকেই ছিলেন সুযোগ সন্ধানী, তারা সুবিধায় পাশে ছিলেন, সমস্যায় সরে গেছেন। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। বন্দী ছিল, আমি ক্লিয়ারলি কি তার জন্য মুভমেন্ট করেছি আমরা সবাই। অধ্যাপক সদরুল আমিন 2008 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হয়েছিলেন। তিনি বলছিলেন, তারা সব রাজনৈতিক মতাদর্শের শিক্ষকরা দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ মসৃণ করতে তখন এক এবং অভিন্ন সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমাদের একটা নিউট্রাল ভাব ছিল। বলছেন, এখন সেটি ভাবাই যায় না। শিক্ষক হিসাবে যত সম্মান করে সমাজ আমাদেরকে, আমরা ডিজার্ভ করি না। ইলেকশনটা হলো একদলীয়, পুরোপুরিভাবে একদলীয় হলো, তাই না? ওরা কিন্তু বলেছে আপনি করোনার জন্য এটা পিছিয়ে দেন, ওরা পিছালো না। কিন্তু সরকার যে দোষ তা না, আমরা নিজেরা দোষী, কিন্তু আমরা নিজেরা কিন্তু চাচ্ছি তাদের লেজুবৃত্তি করার জন্য, তাই আমরা করছি। টু ইগার টু প্লিজ সরকার, আমরা যা মনে হয় আর কি। অনেকে সুযোগ সন্ধানী, এমন মন্তব্যও করেন অধ্যাপক সদরুল আমিন। একটা গ্রুপ ছিল যেটা মানে নিজেদেরকে প্রগ্রেসিভ মনে করতো। আমরা যাদের জামাত বলি, যাদের রাজাকার বলি, আওয়ামী লীগ সব একসাথে ছিল, কিন্তু বাকি যারা ছিল তারা সব এগেনস্টে ছিল সবাই। তারপরে কিন্তু আমি ইলেকশন জিততাম আমরা, অদ্ভুত কিন্তু এটা ছিল। কিন্তু এখন দেখুন কিন্তু পাত্তেই নেই কারো কিছু। যারা ছিল আমাদের সাথে তারা কিন্তু একবারে কেউই নেই, আমি দেখছি অন্যদিকে চলে গেছে সবাই। কারণ সবাই যদি নিজের স্বার্থটা দেখে, সবাই বেশি আমার জেনারেশন দায়ী মনে করি, আমরা কিন্তু অপরচুনিস্টটা মনে করি। তিনি মনে করেন, জাতির মেধার উন্নয়নে পদ্মা সেতুর মতো গুরুত্ব দিয়েই সরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থলগ্নি করা উচিত সরকারের। ঢাকার মানুষের জাতির বিবেক কিন্তু যদি এখানে যেমন সব ধ্বংস হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যে পদ্মা ব্রিজে যেরকম আমরা ফাইন্যান্স যেটা রিসোর্স মোবিলাইজ করছি, ইউনিভার্সিটি তো সেগুলো মোবিলাইজ করা উচিত। কিন্তু কোনো হলে শুনেছি আমি, ছাত্ররা ওদেরকে সার্টিফাই করা থাকবে কি না থাকবে, তাহলে প্রভোস্টটা কি করছে?
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রশাসনের আচরণ কেমন হওয়া উচিত এর জন্য প্রতিবেশী ভারতকে অনুসরণের পরামর্শ দেন তিনি। পুলিশ সম্বন্ধে লেখলো, একটা নাটক করলো, সিনেমা করলো, ওদের বিরুদ্ধে কেস করলো, ওকে ধরে নিল। তা কেমন কথা? দেশে পার্শ্ববর্তী ইন্ডিয়াতে কত রকম আমি দেখি, সিনেমাতে কত কিছু বলে মন্ত্রী সম্বন্ধে, সিএম সম্বন্ধে, কেউ কিছু করে না। তো প্রজন্মের নৈতিক অবক্ষয়ের পেছনে শিক্ষকদের অনৈতিক আচরণ দায়ী বলেও মনে করেন প্রবীণ এই শিক্ষাবিদ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2020-এর ফাইনাল ম্যাচে জয় পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN, আর রানার্স আপ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। শনিবার দুপুরে উত্তরার APBN মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় মাঠে বসে খেলা উপভোগ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ, DMP কমিশনার শফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ডক্টর বেনজির আহমেদ বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন ঠিক রাখে, তাই সবাইকে খেলাধুলার পাশাপাশি ভালো পুলিশ এবং ভালো মানুষ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের সংগঠনের নীতি নিয়ম কানুন অনুশীলন এবং শরীর গঠনের জন্য প্রত্যেক ইউনিট কমান্ডার সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা প্রত্যেকেই খেলাধুলার চর্চা করবেন, এটি আমি প্রত্যাশা করব। সেই সঙ্গে আমরা চাই এত বড় বাহিনী 2,12,000, আমরা আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের ইয়াং টিম এবং ন্যাশনাল টিমে আমাদের খেলোয়াড় দেখতে চাই 2-1 জন। সন্ধ্যা সংবাদের সময় হলো বিরতির। পেয়েছে আরো খবর নিয়ে সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। দেশের করোনা পরিস্থিতি। মহামারী করোনায় দেশে মৃত্যু 8,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরও 22 জনের মধ্য দিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 8,003 জনে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন 436 জন। শনিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হল 5,31,326 জন। একদিনে সুস্থ হয়েছেন 338 জন এবং মোট সুস্থ হয়েছেন 4,75,899 জন। এদিকে যুক্তরাজ্যে শনাক্তকৃত করোনা ভাইরাসের নতুন রূপটি বেশি সংক্রামিত নয়, এতে মৃত্যুহার বেশি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জাতিসংঘের সম্মিলিত ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় ফেব্রুয়ারি নাগাদ বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ইউরোপের দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন। এদিকে বিশ্বে একদিনে প্রাণ হারিয়েছেন 15,953 জন। এ নিয়ে গোটা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো 21,18,000। মোট শনাক্ত হয়েছে 9,89,00,000-এর বেশি মানুষ। টানা তৃতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকাল থেকে 11 নম্বর সেকশনের 1 নম্বর রোডে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলায় সেগুলো গুড়িয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় প্রায় 20টির মতো দোকানপাট। এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার টানা 2 দিন উচ্ছেদ অভিযান চালায় কর্পোরেশন। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। করোনায় পোশাক খাতে চাকুরি হারিয়েছেন প্রায় 3 লাখ শ্রমিক। এক গবেষণার বরাত দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD এমনটা জানিয়েছেন। সংস্থাটি বলছে যেসব কারখানা করোনায় চালু রয়েছে তাদের কার্যক্রমও পুরো দমে চলছে না। করোনা থেকে পোশাক খাতের উত্তরণ বিষয়ক এক ভার্চুয়াল সংলাপে CPDর গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি অর্থ সংকটে পড়ে এই খাতের উদ্যোক্তারা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে ছিল ছোট উদ্যোক্তারা। টিকে থাকতে প্রায় সব কারখানাই পণ্যের দাম কমাতে বাধ্য হয়। অনুষ্ঠানে পোশাক ব্যবসায়ীরা জানান, পরিস্থিতি বিবেচনায় তাদের কিছু শ্রমিক ছাঁটাই করতে হয়েছে। দ্রুত তাদের কর্মসংস্থান হবে বলেও আশাবাদ জানান তারা।
শ্রমিকরা আক্রান্ত হলে তাদেরকে যাতে মূল বেতনের অংশটি যাতে দিয়ে তাদেরকে ছুটি দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কারখানাগুলোতে সেটি আসলে প্রতিপালিত হয়নি। তাদের ন্যায্য পাওনা দিয়ে তাদেরকে বিদায় করা হচ্ছে কিনা এটা এনশিওর করা দরকার। যদি এটা না হয়ে থাকে ডেফিনেটলি সেখানে বিজিএমই সেই জায়গায় অবশ্যই অবস্থান নেবে, শ্রমিকদের পক্ষেই নেবে, অবশ্যই মালিককে এই জায়গায় জবাবদিহি করতে হবে। Buying countries are in fact in a position to pass on all their risks eventually to the supplier. This is no way for a global system to function. টেকনাফের সেন্ট মার্টিনে ট্রলার ডুবির ঘটনায় 4 জনের মরদেহ ও 13 জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 9 জন। শনিবার ভোরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে 65 কিলোমিটার দূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, ভোরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে এফবি জাঞ্জাবিল চুমকেন নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামে 2টি জাহাজ জেলেদের উদ্ধারে অভিযানে নামে। অভিযানে 4 জেলের মরদেহ ও 13 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে সমুদ্র অভিযান ও নির্মূল সহ 3টি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চিকিৎসকদের মাঝে ডায়াবেটিস জার্নি অ্যাপ এবং চিকিৎসা নীতিমালার বিতরণ শুরু করছে বাংলাদেশ সমিতি বাডাস। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নীতিমালা বিতরণ করা হয়। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসকদের সুবিধার্থে অ্যাপ ও নীতিমালা ভিত্তিক চিকিৎসা ব্যবস্থার সূচনা করতেই এই প্রতিষ্ঠান নিয়েছে বাডাস, এমনটাই জানান বাডাসের সভাপতি অধ্যাপক ডক্টর AK আজাদ খান। অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে চিকিৎসকদের জন্য দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হবে। ব্যবসা বান্ধব নীতি নিশ্চিত করতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে ক্ষুদ্র উদ্যোক্তাদের শীর্ষ চেম্বার DCCI। রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে সংগঠনটির নতুন সভাপতি রিজওয়ান রহমান বলেন, সরকার ও প্রশাসন যাতে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে সেজন্য প্রেসার অব্যাহত থাকবে। এ সময় SME উদ্যোক্তাদের কল্যাণে 22,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মাত্র 55% বাস্তবায়ন হওয়ায় হতাশা প্রকাশ করেন রিজওয়ান। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে পশ্চিমবঙ্গে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার সফরকে ঘিরে CAA বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে আসাম সহ কয়েকটি এলাকা। এদিকে কলকাতা সহ পুরো ভারতের 4টি রাজধানীর দাবি তুলেছেন তৃণমূল নেত্রী মমতা। এ নিয়ে ঘটছে সংঘর্ষের ঘটনাও। সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।